সব ঠিক আছে? ওকে। লাইভ চলে আসছে আমার লাইভে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এমসিকিউ ফেস্টিভ্যাল প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাসে তোমরা যারা উপস্থিত সবাইকে প্রথমেই জুম্মা মোবারক, আমার শুভেচ্ছা ও স্বাগতম আর কি যেটাকে বলেন। তোমরা সবাই যারা ক্লাসে আসছো তোমাদের সবার আগের কাজ হচ্ছে তোমার বন্ধুদের মেনশন করো, সবাই যাতে ক্লাসটা দেখতে পারে, আর তুমিও যাতে এই ক্লাসটা পরবর্তী সময়ে আবার দেখতে পারো তাই নিজের টাইম লাইনে শেয়ার করে রাখো। ক্লাসটা নিজের টাইম লাইনে শেয়ার দাও যাতে তুমি এটা খুঁজে পাও, আর নিজের বন্ধুদের মেনশন করো। আমি এক্ষুনি পড়ানো শুরু করব, জাস্ট তোমরা জয়েন হতে যতটা সময় বাকি সবাই জয়েন হও। অনেকে অনেক তাড়াহুড়া করছো, আমাকে কল দিয়ে যাচ্ছ, ফোনে আসলে একটার পর একটা ফোন আসছে, আমি ধরতে পারছি না কারণ ক্লাসে আসতে হলো, বেশ ব্যস্ততা ছিল। তো হচ্ছে কল দেওয়ার দরকার নেই, আপাতত ক্লাসটা করো। আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য উন্মুক্ত, কারণ এখন আমরা যারা ভর্তি হয়েছে সবার ভর্তি প্রসিডিওর কমপ্লিট করে গ্রুপে অ্যাড করতে পারিনি, এর জন্য আমাদের আসলে আরো 1-2 দিন সময় দরকার। তো হচ্ছে এই কারণে আপাতত ক্লাসগুলো ওপেন ক্লাস হবে তোমাদের জন্য, এই ক্লাসগুলো করো, সঠিকভাবে সিদ্ধান্ত নাও এবং হচ্ছে নিজের প্রস্তুতি কমপ্লিট করো, এক্সামগুলো অ্যাপিয়ার করো, ঠিক আছে? আজকে আমরা পড়বো হচ্ছে রক্ত ও সংবহন তন্ত্র। সবাই আসছো? অনেক সবাই কি জয়েন করতে পারছে? 1-2 মিনিট একটু 1-2 মিনিট একটু হোল্ড করা দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা কে কোথা থেকে বলছো, কে কোন কলেজের, একটু সবাই কমেন্ট করো যে ভাই আমি মনে করো আমি এক্স, আমি ওয়াই কলেজ থেকে বলছি। সবার একটু কোন কলেজ থেকে কে ক্লাস করছো আমি একটু দেখতে চাই। তোমাদের সবার কাছে রিচ করার জন্য আরেকটু অপেক্ষা করছি। নিজের টাইম লাইনে শেয়ার করো, সবাই টাইম লাইনে শেয়ার করে ক্লাসটা রেখে দাও। টাইম লাইনে শেয়ার করে ক্লাসটা রেখে দাও যাতে তুমি পরবর্তীতে যে কোনো সময় ক্লাসটা করতে পারো, ঠিক আছে? এমসিকিউ ফেস্টিভ্যাল নিয়ে একটু বলি। ঈদের আগ পর্যন্ত যে রুটিন তোমাদের জন্য দেওয়া হয়েছে, এই ঈদের আগ পর্যন্ত রুটিনে নিয়মিত সপ্তাহে 2টা করে ক্লাস আছে এবং এই 2টা ক্লাসের উপর বেস করে 2টা করে এক্সাম আছে। এক্সামগুলা সন্ধ্যায় হবে। এক্সামগুলো প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত লিংক তোমাদের জন্য লাইভ থাকবে। এর মধ্যে তোমরা যে কোনো সময় ঢুকে নির্দিষ্ট 30 মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করতে পারবা। এই হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন এবং ক্লাসের ঈদের আগ পর্যন্ত পরিকল্পনা, ঠিক আছে? তো তোমরা সবাই যারা চলে আসছো তোমাদের আবারও আমি আমার সালাম জানাই এবং জুম্মা মুবারক। আমি আজকে রক্ত সংবহনতন্ত্র পড়াবো এবং আগামীকাল কিন্তু এটার উপর পরীক্ষা হবে। তো সবাই আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। পরশুদিন। হ্যাঁ, ও সরি, এক্সামটা হচ্ছে পরশুদিন, তোমাদের হচ্ছে এরপর এক্সাম আছে। তো হচ্ছে 2টা থেকে রাত 10টা পর্যন্ত লিখতে। ও আচ্ছা, এক্সামের লিংকটার টাইমটাও একটু চেঞ্জ করে দেই। 2টা থেকে রাত 10টা পর্যন্ত এক্সামের টাইম ওপেন থাকবে, সবাই সময় নিয়ে এক্সাম দিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি শুরু করি। ভাই, জুওলজি বইয়ের যে কোনো জায়গায় তুমি যদি কোনো আয়তন দেখো, কোনো ভর দেখো, কোনো ওজন দেখো, কোনো মাপ দেখো, অর্থাৎ কোনো সংখ্যাগত মান দেখো, তাহলে এটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই যে রক্ত সংবহনতন্ত্র আজকে পড়াবো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 9-10 সালে 10টা কোশ্চেন আসছিল রক্ত সংবহনতন্ত্র থেকে। এক বছরে একটা ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে টোটাল 100টা, যার 10টা আসছিল শুধুমাত্র রক্ত সংবহনতন্ত্র থেকে। 10% কোশ্চেন, অর্থাৎ অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারতেছো। আমরা ততটা গুরুত্ব দিয়ে পড়বো। তো রক্ত 1 নাম্বার কোশ্চেন বা সবচেয়ে বেশি আসা এই কোশ্চেন হচ্ছে রক্তের পিএইচ কত। রক্তের পিএইচ আমরা সবাই জানি 7.35 থেকে 7.45। যদি বলো যে স্পেসিফিক 7.35 তাহলে এটা শিরা রক্তের পিএইচ, 7.45 ধমনী রক্তের পিএইচ। শিরা রক্তের পিএইচ কম হয় কেন? কারণ আমরা জানি শিরা রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকলে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড সাধারণত পিএইচটা একটু নিচে নামায় দেয়, তাই শিরা রক্তের পিএইচ 7.35, ধমনী রক্তের পিএইচ 7.45। আমরা এটুকু একটু মনে রাখার চেষ্টা করব। এরপর দেখো রক্তের পরিমাণ। তোমরা জানো যে পুরুষের বডিতে রক্তের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। নারীবাদীরা কিছু বলবো না, মেয়েদের বডিতে রক্তের পরিমাণ হচ্ছে 4.5 লিটার, পুরুষের বডিতে রক্ত হচ্ছে 5.5 লিটার, ঠিক আছে? রক্তের পরিমাণটা মনে রাখবা যে পুরুষের বডিতে 5.5 লিটার এবং মেয়েদের বডিতে 4.5 লিটার। পিএইচ বললাম 7.35 থেকে 7.45। কোশ্চেন ডিরেক্ট আসছে, রক্তের পিএইচ কেমন? ঈষৎ অম্লীয়, ঈষৎ ক্ষারীয়, অম্লীয় নাকি ক্ষারীয়? দেখে তোমার কনফিউশন হতে পারে, ক্ষারীয় দাগাবো
না ঈষৎ ক্ষারীয় দেখাবো? ঈষৎ মানে অল্প ক্ষারীয়, অর্থাৎ 7.35 বা 7.45, এটা 7 এর একটু বেশি, অর্থাৎ তুমি বলবা ঈষৎ ক্ষারীয়। আমার কথা কি বুঝতে পারতেছো? আচ্ছা, পিএইচ পুরুষের বডিতে কত বললাম? 5.5, সরি পরিমাণ পুরুষের বডিতে কত বললাম? 5.5 লিটার, এবং স্ত্রীতে কত বললাম? 4.5 লিটার। ঠিক আছে, পারবো সবাই? আচ্ছা, এরপর খেয়াল করি, আমরা রক্তকে নরমালি দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা। এই পাশ ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সবই দেখা যাচ্ছে। ওকে, রক্তরস আর রক্ত কণিকা। তো রক্ত কণিকার মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, এই তিনটা নিয়ে আমরা কথা বলবো। আর রক্ত রসের মধ্যে কিছু জৈব উপাদান থাকে, কিছু অজৈব উপাদান থাকে। তো এই রক্ত রসের মধ্যে যে জৈব উপাদান থাকে তার মধ্যে আছে, ঠিক আছে, আচ্ছা, তার মধ্যে আছে হচ্ছে সবার আগে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিন নিয়ে আমরা একটু ইন ডিটেইলসে পড়াশোনা করব। তো রক্তরসের জৈব উপাদানের মধ্যে থাকে প্লাজমা প্রোটিন। তোমরা সবাই জানো যে প্লাজমা প্রোটিন কি কি আছে, বা অনেকে শুনছো বা অনেকে সরাসরি কোশ্চেন ফেস করছো, এটা মেডিকেল বোর্ড পরীক্ষার প্রশ্ন। প্লাজমা প্রোটিন আছে 4টা। প্লাজমা প্রোটিন কয়টা বললাম? 4টা। এই প্লাজমা প্রোটিন 4টা কি কি দেখো, অ্যালবুমিন, গ্লোবিউলিন। আমি কি কথা একটু বেশি দ্রুত বলতেছি? যদি দ্রুত বলি বা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টগুলা ফলো করার চেষ্টা করব। তোমরা যে কোনো কমেন্ট করবা, তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য আমরা আছি। ঠিক, খেয়াল করো তাহলে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন। তাহলে প্লাজমা প্রোটিন যদি বলি, প্লাজমা প্রোটিন কয়টা আছে? 4টা। কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। এখন এই 4টা প্লাজমা প্রোটিন সহজ কিন্তু তোমার জন্য মনে রাখা। আরেকবার উচ্চারণ করো আমার সাথে, দেখে দেখে সবাই বলো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। তাহলে প্লাজমা প্রোটিন কয়টা আছে? 4টা। এই 4টা প্লাজমা প্রোটিন আমি কিভাবে মনে রাখবো? তো তোমাদের সবার এসএসসি রেজাল্ট কি যদি বলি, অ্যাজ এ হোল দেখবা সবার রেজাল্ট হচ্ছে এসএসসি তে ভাই জিপিএ 5। তাহলে আমি মনে রাখবো এটা জিপিএ 5 দিয়ে। কেমন? জি তে কি? গ্লোবিউলিন। বলো আমার সাথে, জি ফর গ্লোবিউলিন, পি ফর প্রোথ্রম্বিন, পি ফর প্রোথ্রম্বিন, এ ফর অ্যালবুমিন। তাহলে জি ফর গ্লোবিউলিন, পি ফর প্রোথ্রম্বিন, এ ফর অ্যালবুমিন, আর 5 ফর ফাইব্রিনোজেন। মনে থাকবে? তাহলে প্লাজমা প্রোটিন কয়টা? 4টা। প্লাজমা প্রোটিন কয়টা? 4টা। কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। তাহলে টোটাল প্লাজমা প্রোটিন কয়টা আছে? 4টা। ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই আমাকে একটা জিনিস কমেন্ট করে জানাও যে মেয়েদের দেহে সম্পূর্ণ রক্তের পরিমাণ কত? মেয়েদের দেহে সম্পূর্ণ রক্তের পরিমাণ কত? সবাই কমেন্ট করবা। তোমাদের কমেন্টগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি ক্লাস শেষে সবগুলো কমেন্ট দেখব। যারা কমেন্ট করবা না তারা যদি ভবিষ্যতে, তাদের বিয়ে হবে না, সত্যি কথা। আর যদি বিয়ে হয়ও, বাচ্চা হবে না। ঠিক আছে? দেখো তাহলে, আর ইনবক্সে মেসেজ আসবে, ইনবক্সের মেসেজের দিকে যাওয়া যাবে না। এখন তোমার মনোযোগ যদি ইনবক্সের মেসেজের দিকে যায়, তাহলে ভর্তি পরীক্ষায় তোমার মন কিন্তু প্রশ্নের উত্তরে সাড়া দিবে না, এবং তোমার বাবা মায়ের হাসিও তোমার চোখের সামনে আসবে না। তো যেটা বলি খেয়াল করো, তাহলে প্লাজমা প্রোটিন কয়টা আছে? 4টা। সবাই পারবো? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। সোজা। এখন এই যে রক্তরস, এই রক্তরসে প্লাজমা প্রোটিনের ঘনত্ব কত? খুব নামকরা কোশ্চেন, এবং এটা বইয়ের লাইন না, এটা একটু সবার মনে রাখতে হবে। 6 থেকে 8 মিলিগ্রাম পার ডেসিলিটার। কত বললাম? 6 থেকে 8 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা কি বললাম বলো তো? রক্তরসে প্লাজমা প্রোটিনের ঘনত্ব। রক্তরসে প্লাজমা প্রোটিনের ঘনত্ব কত বললাম? 6 থেকে 8 মিলিগ্রাম পার ডেসিলিটার। মনে রাখতে পারবো সবাই? আচ্ছা, ঠিক আছে। অনেক কে কি কমেন্ট করছে একটু আমাকে বলবা। অ্যালবুমিন নিয়ে একটু বলে আসি। অ্যালবুমিন রক্ত রস বা রক্তের যে প্রোটিন আমি 4টা পড়াইছি, প্লাজমা প্রোটিন 4টা প্রোটিনের কাজ পড়াই দিব। অ্যালবুমিনের কাজ হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করা। অ্যালবুমিনের কাজ কি বললাম? রক্তচাপ নিয়ন্ত্রণ করা।
কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলা কাজ করতে হবে। গ্লোবিউলিনের কাজ হচ্ছে প্রতিরক্ষাতন্ত্রের সুরক্ষা দেওয়া। তাহলে গ্লোবিউলিনের কাজ কি? প্রতিরক্ষাতন্ত্রের সুরক্ষা দেওয়া। অ্যালবুমিনের কাজ কি বললাম? রক্তচাপ নিয়ন্ত্রণ করা। আর এই ফাইব্রিনোজেন, কমেন্ট কি আছে অনেক? তোমার ফোন একটু চেক করো। এখন সবাই 4.5 লিটার দিচ্ছে। আর ফাইব্রিনোজেন আর প্রথ্রম্বিন এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করা। তাহলে দুইটা প্লাজমা প্রোটিনের কাজ কিন্তু রক্ত জমাট বাঁধতে সহায়তা করা। প্রতিরক্ষাতন্ত্রে কাজ করে গ্লোবিউলিন আর রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যালবুমিন। আমার একটা প্রশ্নের উত্তর দাও সবাই, যে রক্ত রসে প্লাজমা প্রোটিনের ঘনত্ব কত? রক্ত রসে প্লাজমা প্রোটিনের ঘনত্ব কত? আমি একটু আগে বলে আসলাম, এখন যদি তুমি একবার লিখো তাহলে এটা কালকের পরের দিন যখন পরীক্ষায় আসবে, মানে আগামীকাল যখন পরীক্ষায় আসবে পরশুদিন, তখন তুমি এটা পারবা। আমার কথা বুঝতে পারছো? আমি ভাইয়া বারবার বলি, আগের দিন অনেকে কমেন্টে বলছিল ভাইয়া আমি পড়ি কিন্তু মনে থাকে না। ভাইয়া আমরা কেউই পড়ে সব মনে রাখতে পারি না, এটা সম্ভবও না। এটা শুধুমাত্র সম্ভব তখন যখন তুমি অতিরিক্ত 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 পরিমাণ প্র্যাকটিস করো। একই জিনিস বারবার পড়তে পড়তে নিজের মধ্যে সহজাত হয়ে যায় এবং একটা নির্দিষ্ট সময় পরে যে ওই জিনিস আর কেউ ভুলতে পারে না। তোমার যে বেস্ট ফ্রেন্ড তার নাম কিন্তু তুমি ভুলো না। তাহলে ওই জিনিসগুলো, এই যে বইয়ের যে জিনিসগুলো বারবার পড়া হবে, বারবার দেখবা, এগুলো কখনো ভুলবা না। আচ্ছা, তাহলে অ্যালবুমিনের কাজ কি বললাম? রক্তচাপ নিয়ন্ত্রণ করা। গ্লোবিউলিনের কাজ প্রতিরক্ষাতন্ত্রের সুরক্ষা দেওয়া। ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, এই দুটা কি করে? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। ঠিক আছে, মনে থাকবে বন্ধু। আমি হাত দিয়ে বোর্ড মুছতেছি, তাই না? এই অনেক, আমাকে একটু টিস্যু দাও। থ্যাংক ইউ। ওকে, এই পর্যন্ত আমরা সবাই পারবো? অনেক কমেন্টগুলো একটু পড়বা। ব্লারিং হচ্ছে? আচ্ছা, এই দরজাটা একটু খুলে দাও। আচ্ছা, আচ্ছা, এরপর আমরা সরাসরি রক্তকণিকায় চলে যাব। লোহিত রক্তকণিকা নিয়ে আমাদের কি কি পড়ার দরকার, আমরা এই জিনিসগুলো একটু সবাই পড়বো। ঠিক আছে, লোহিত রক্তকণিকা বা আরবিসি। আরবিসি নিয়ে সবার আগে আমাদের জানতে হবে আরবিসি নিউক্লিয়াসের অবস্থা কি। আরবিসি নিউক্লিয়াস বিহীন। আরবিসি নিউক্লিয়াস বিহীন, অর্থাৎ আরবিসির কোনো নিউক্লিয়াস নাই, কোনো স্তন্যপায়ী। মাথায় রাখতে হবে আমার কথা, স্তন্যপায়ীর আরবিসি নিউক্লিয়াস বিহীন, মানে আমি মানুষ, অবশ্যই আমার আরবিসি নিউক্লিয়াস বিহীন। যারা স্তন্যপায়ী তাদের আরবিসি নিউক্লিয়াস বিহীন হয়। তাহলে স্তন্যপায়ী লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। তাহলে স্তন্যপায়ী বাদে যত মানুষ আছে সবার, স্তন্যপায়ী বাদে যত মানুষ আছে সবার লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে। কেমন ভাইয়া? ভাইয়া যদি বলো যে ভাই ব্যাঙের কি নিউক্লিয়াস আছে, উটের কি নিউক্লিয়াস আছে, তিমির কি নিউক্লিয়াস আছে, রুই মাছের কি নিউক্লিয়াস আছে কিনা? চারটা বললাম, এই চারটা দিয়ে বুঝতে হবে ব্যাঙ এটা কি স্তন্যপায়ী না। তাহলে ব্যাঙের নিউক্লিয়াস আছে। উট স্তন্যপায়ী? জি ভাই স্তন্যপায়ী, তাহলে উটের নিউক্লিয়াস নাই। অনেক বইতে বলা আছে উটের নিউক্লিয়াস আছে, এটা ভুল, উটের নিউক্লিয়াস নাই। তিমি, তিমি এটা তো স্তন্যপায়ী, তাহলে এটা নিউক্লিয়াস নাই। রুই, এটা কি লিখছে? রুই, হ্যাঁ রুই মাছ। রুই মাছ কি স্তন্যপায়ী বলো? পসিবল রুই মাছের স্তন্যপায়ী হয়? তাহলে রুই মাছ স্তন্যপায়ী না, তাহলে নিউক্লিয়াস আছে। আই হোপ তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে সবাই আমাকে দুইটা কোশ্চেনের উত্তর দিবা। প্রথম কোশ্চেন হচ্ছে বাদুড়, বাদুড়ের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে নাকি নাই। আর দ্বিতীয় কোশ্চেন ইঁদুর। আমি ভবিষ্যতে আমার একটা ইচ্ছা আছে বুঝছো, একটা বাদুড়ের সাথে একটা ইঁদুরের বিয়ে দিব, এরপর দেখবো যে কি হয়। আচ্ছা, এই সবাই হচ্ছে বুঝতেছে না আসলে যে স্ক্রিনটা বাঁকা হয়ে আছে। ও আচ্ছা, স্ক্রিন বাঁকা, তোমার ফোনটা বাঁকা করে ধরো, দেখো যে আমরা তো হচ্ছে পোর্ট্রেট ভিউ নিতে হয় আসলে ম্যাক্সিমাম কভারেজ। এই দেখো, এই দেখো, আমি যদি এভাবে দেখি তাহলে বাঁকা, এই দেখো যদি এভাবে দেখি, এই দেখো, দেখছো সোজা। এভাবে দেখবো, এই যে, তাহলে দেখো সোজা। ঠিক আছে, বাঁকা সমস্যা না, তুমি হচ্ছে নিজে ব্যালেন্স করো যে হ্যাঁ ঠিক আছে এভাবে নিব এভাবে নিব ওইটা। তাহলে দেখো আমার জীবনে একটা ইচ্ছা কি বললাম, একটা বাদুড়ের সাথে একটা ইঁদুরের বিয়ে দিব, তারপর দেখবো বাচ্চা কাচ্চা কি হয়, বাচ্চা উঠতে পারে নাকি বাচ্চা উঠতে পারে না।
তো যদি তোমরা কেউ দিয়ে পারো বা নিজে যদি কেউ বাদুর হও, একটা ইঁদুর বিয়ে করে দেখতে পারো, তো খেয়াল করো তোমার ফ্রেন্ড লিস্টে যারা বাদুর বন্ধু আছে তাদের মেনশন দাও, আমি ভবিষ্যতে ওদের চিনে রাখবো। তো দেখো বাদুর আর ইঁদুর এই কার নিউক্লিয়াস আছে কার নিউক্লিয়াস নাই, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবা। প্রত্যেকে কমেন্ট করবা এর মধ্যে বাদুরের নিউক্লিয়াস আছে নাকি ইঁদুরের নিউক্লিয়াস আছে, একটা কথা বলতে পারলেই হবে, ঠিক আছে? তাহলে বললাম আরবিসি নিউক্লিয়াস বিহীন, এরপর মনে রাখবা দ্বি অবতল। তাহলে নিউক্লিয়াস বিহীন দ্বি অবতল, ঠিক আছে? দুইটা কথা মনে রাখলাম, নিউক্লিয়াস বিহীন দ্বি অবতল। এরপর থেকে একটু সংখ্যাগত তথ্য মনে রাখা লাগবে। মনে রাখবা ভাইয়া, যারা যত ছোট তার আরবিসির পরিমাণ তত বেশি। কেমন? দেখো ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ, ভ্রূণ দেহে আরবিসির পরিমাণ কত বললাম? 80 থেকে 90 লাখ। শিশুদের দেহে অনেক মার্কার ব্যবস্থা করো। শিশুদের দেহে 60 থেকে 70 লাখ। তাহলে ভ্রূণ দেহে বললাম 80 থেকে 90 লাখ, শিশুদের দেহে বললাম 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54 লাখ। পূর্ণবয়স্ক পুরুষে কত? 50 থেকে 54 লাখ। আর পূর্ণবয়স্ক স্ত্রীতে 40 থেকে 44 লাখ, ঠিক আছে? এটা মনে রাখবো। মোটামুটি কিছু বইতে সংখ্যা আপ ডাউন করে, এই সংখ্যাগুলো ভ্যারি করবে, ঠিক আছে? এই সংখ্যাটা সামনে পিছনে হতে পারে, এটা আপ ডাউন হতে পারে, এগুলো বিষয় না। যেটা তুমি জানো ওটার কাছাকাছি যেটা পাবা ওইটা দাগাবা সব সময়, দেখবা হয়ে গেছে, ঠিক আছে? তো খেয়াল করি চলো, ভ্রূণ দেহে কত বললাম? 80 থেকে 90, শিশু দেহে বললাম 60 থেকে 70, পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54, পূর্ণবয়স্ক স্ত্রীতে 40 থেকে 44 লাখ। আচ্ছা একটা কোশ্চেন করে আসি, একটা রক্ত প্রোটিন ছিল বা একটা প্লাজমা প্রোটিন ছিল 4টা, এর মধ্যে একজনের কাজ ছিল রক্তচাপ নিয়ন্ত্রণ করা। আমাকে বলো কোন প্লাজমা প্রোটিনের কাজ রক্তচাপ নিয়ন্ত্রণ করা? পরের দিন পরীক্ষায় কিন্তু এটা দিব। আর তোমরা তো জানো যে আমাদের পরীক্ষায় প্রতিদিন যে ফার্স্ট হবে তার জন্য একটা করে কিটক্যাট তার বাসায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছায় দেওয়া হবে। মইনুল ইসলাম স্পেশাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উড়ে চলে যাবে, একবার আমি এখান থেকে চেলে দিব, বাসায় চলে যাবে তোমাদের। তাই পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য এই কোশ্চেনগুলো পারতে হবে আর এখন ঠিকমতো কমেন্ট করতে হবে। তাহলে আমাকে বলো প্লাজমা প্রোটিন কোনটা, কোন প্লাজমা প্রোটিন এই কাজটা করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? একটু উত্তর দাও সবাই। তাহলে ভ্রূণ দেহে বললাম 80 থেকে 90 লাখ, শিশু দেহে 60 থেকে 70, পূর্ণবয়স্ক পুরুষে 50 থেকে 54 লাখ, পূর্ণবয়স্ক স্ত্রীতে 40 থেকে 44 লাখ বা 45 থেকে 49 লাখ অনেকে বলে, সমস্যা নেই, তুমি জানলেই হবে। সংখ্যাটা পারবা না? অনেক কমেন্ট সেকশনটা একটু খেয়াল করি। অ্যালবুমিন দেখতে বলতেছে সবাই, অ্যালবুমিন বলতেছে, তাই? বাদুর ইঁদুরের কমেন্ট কি ছিল? বাদুর 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 শুনো, বাদুর হচ্ছে স্তন্যপায়ী আমরা জানি, আর ইঁদুর হচ্ছে স্তন্যপায়ী না, ঠিক আছে? তাহলে তুমি জানো অ্যান্সার কি, ঠিক আছে? মনে একবার বাদুরের আছে, বাদুরের আছে ইঁদুরের নাই, তাই? বাদুরের কি আছে বলবা তো, যে ভাই নিউক্লিয়াস আছে, নাহলে মানুষজন কি ভাবলো বাদুরের এটা আছে ইঁদুরের ওইটা নাই, মানে কি? এটা 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 তো কথা না, তাই না? আচ্ছা চলো আমরা সামনের দিকে এগোই। আমরা পড়বো এখন আরবিসি। আরবিসির সংখ্যা যদি অস্বাভাবিক বেড়ে যায়, যদি 65 লাখের বেশি হয়, পুরুষের দেহে আরবিসির সংখ্যা যদি 65 লাখের বেশি হয় তাহলে তাকে বলে পলিসাইথেমিয়া। কি বলে? পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া। তাহলে আরবিসির সংখ্যা 65 লাখের বেশি হলে তাকে আমি বলি, কি বললাম? পলিসাইথেমিয়া। এই মেসেঞ্জারে কি মেসেজ দিচ্ছে, তার কাছে যাবা না? এই পড়ায় মনোযোগ দাও। এই 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 যে মেসেঞ্জারে যাচ্ছে, একজন যদি মেসেঞ্জারে যেতে দেখছি, খবর আছে সব ফোনে। একবার শুনো কি হয় জানো, মনে হয় কি একটা মেসেজের রিপ্লাই দিয়ে এসেই আবার ক্লাসটা করব, কিন্তু একবার যে মেসেজের রিপ্লাই দিতে যাওয়া হয় আর কখনো ফিরে আসা হয় না। সে যে চলে গেল চলে গেল আর ফিরে এলো না, তাই মেসেঞ্জারের দিকে যাওয়া যাবে না। বুঝছো কোন ভাষায় বললাম? তো বুঝছো। নামাজ পড়ে আসছে তো একটু টান রয়ে গেছে। দেখো 65 লাখের বেশি হলে তাকে কি বলতেছি? পলিসাইথেমিয়া। আর যদি 25% কমে যায়, 25% কমে গেলে তাকে বলে অ্যানিমিয়া। তাহলে আরবিসির সংখ্যা যদি 25% এর নিচে নেমে যায় তাহলে বলে অ্যানিমিয়া। তোমার যে বন্ধুরা সাদা, সে আসলে সাদা না,
সে আসলে অ্যানিমিয়ার পেশেন্ট। তাই সাদা হলেই গর্ব করার কিছু নাই, তুমি অ্যানিমিয়ার রোগীও হতে পারো। তাই মেয়ে মানেই যে তুমি সাদা পছন্দ করবা এটা কিন্তু ঠিক না। সাদা হওয়া মানেই সে কিন্তু সাদা না, অ্যানিমিয়ার রোগীও হইতে পারে। তাই তুমি সাদা ভাব নেওয়ার কিছু নেই, আমি কালো আমি ভালো। তো খেয়াল করো 65 লাখের বেশি হলে তাই কি বলতেছি, পলিসাইথেমিয়া। আর যদি 25%-এর নিচে নেমে যায়, 25% কমে যায়, জাস্ট যে পরিমাণটা আছে তার থেকে 25% কমে যায়, 25% যদি কমে যায় তাহলে বলবা অ্যানিমিয়া। ঠিক আছে, আমি যেহেতু একবারে কমা বাড়া পড়াচ্ছি তাই আমি ডাব্লিউবিসির কমা বাড়াটাও এখন পড়াই দিব, খেয়াল করিয়ে ভালোভাবে, এটা ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসির সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তাকে বলে লিউকোসাইটোসিস। সবাই টার্মটা একবার উচ্চারণ করি, একসাথে সবাই উচ্চারণ করি, লিউকোসাইটোসিস। কমেন্ট বক্সে সবাই একসাথে লিখি লিউকোসাইটোসিস। লিখো, একবার লিখো, আর ভুল করবা না। লিউকোসাইটোসিস। ডাব্লিউবিসির পরিমাণ যদি বেড়ে যায়, জাস্ট স্বাভাবিকভাবে বেড়ে গেছে, স্বাভাবিক যা ছিল তার থেকে বেড়ে গেছে, স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে, তখন তুমি বলবা লিউকোসাইটোসিস। আর যদি ডাব্লিউবিসির সংখ্যা কমে যায় তাহলে বলবা লিউকোপেনিয়া। তাহলে কমে গেলে বলবো লিউকোপেনিয়া। পেনিয়া মানে পাই নাই, খুঁজতেছি পাচ্ছি না, তাহলে কমে গেছে। পাই নাই, কখন পাই না, যখন খুঁজি তখন পাই না, তাহলে আমি তাকে খুঁজি, আমি তাকে পাই না। মনে করো আমি একদিন, আমার কথা বলি, তোমরা তো জানো যে আমার 100,000 কোটি 10^14 ট্রিলিয়ন এক্স আছে। তো আমি একদিন এক পাড়ায় গেছি, এক মহল্লায়, সেই মহল্লায় কোটি কোটি মানুষ, কিন্তু আমি আমার এক্স দের খুঁজতেছি এভাবে যে এটা আমার এক্স, এটা আমার এক্স, না এক্স খুঁজে পাচ্ছি না। তখন বুঝতে হবে যে কমে গেছে এক্স এর পরিমাণ। তাই যদি ডাব্লিউবিসির পরিমাণ কমে যায় তখন তাকে বলতে হবে লিউকোপেনিয়া। আর ডাব্লিউবিসি যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তাহলে বলতে হবে লিউকোসাইটোসিস। কিন্তু যদি অস্বাভাবিক বাড়ে, অস্বাভাবিক বাড়লে তাকে বলে লিউকেমিয়া। শুনো, সবসময় মনে রাখবা, ক্যান্সার বা টিউমার এটা বেশি হয় কখন, যখন অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হলে তাকে টিউমার বা ক্যান্সার বলি আমরা। তো লিউকেমিয়া, যখন ডাব্লিউবিসি অস্বাভাবিক পরিমাণ বেড়ে যায় তখন তাকে বলি লিউকেমিয়া। ঠিক আছে, আমরা আশা করি এটা মনে রাখতে পারবো। লিউকেমিয়া হচ্ছে এক প্রকার ব্লাড ক্যান্সার, রক্তের ক্যান্সার বলি আমরা লিউকেমিয়াকে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এই টার্মগুলো আমরা সবাই মোটামুটি পারবো। সবাই চলো একবার খেয়াল করি। তাহলে আরবিসির পরিমাণ 65 লাখের বেশি হলে তাকে বলে পলিসাইথেমিয়া। যদি টোটাল থেকে 25% কমে যায় তাকে বলে অ্যানিমিয়া। এরপর বলছি ডাব্লিউবিসি যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন বলবা লিউকোসাইটোসিস। কি বলবা টার্মটা? লিউকোসাইটোসিস। সবাই কি বানানটা লিখছে অনেক? লিউকোসাইটোসিস। ওকে। আর যদি কমে যায় তাহলে বলবা লিউকোপেনিয়া। আর যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তাহলে একটা ব্লাড ক্যান্সার হয় যার নাম লিউকেমিয়া। ঠিক আছে, সবাই আমরা পারবো। এবার সবাই আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে যদি ডাব্লিউবিসির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ডাব্লিউবিসির পরিমাণ যদি অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায় তাহলে তাকে কি বলে? ডাব্লিউবিসির পরিমাণ অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গেলে তাকে কি বলে? ঠিক আছে, এটা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। এরপর আমরা পড়বো হচ্ছে, সিয়াম ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া আপনার তো 17টা বিয়ে। আমার 17টা বিয়ে? সিয়াম ভাইয়া কমেন্ট করছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। 18তম বিয়েতে আপনাদের সবাইকে আবারও দাওয়াত দিব আমি, কেউ টেনশন করিয়েন না। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আরবিসির কাজ পড়তে হবে আমাদের। একটু আরবিসির কাজগুলো ইম্পর্টেন্ট। দেখো খেয়াল করো, আরবিসির প্লাজমা ঝিল্লিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন থাকে। প্লাজমা ঝিল্লিতে কি থাকে বললাম? অ্যান্টিজেন থাকে, যেটা ব্লাড গ্রুপিং এ হেল্প করে। তাহলে আরবিসির প্লাজমা ঝিল্লিতে কি থাকে বললাম? অ্যান্টিজেন থাকে, যেটা কিসে হেল্প করে? ব্লাড গ্রুপিং এ হেল্প করে। নাম্বার 1 একটা জিনিস শিখে ফেললাম। এরপর আমরা সেকেন্ড জিনিস মনে রাখবো, আরবিসির হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করে। আরবিসির হিমোগ্লোবিন কি হিসেবে কাজ করে? বাফার হিসেবে কাজ করে। আরবিসি বিলিরুবিন তৈরি করে, আরবিসি বিলিভার্ডিন তৈরি করে,
আরবিসি বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি করে, বাফার হিসেবে কাজ করে, ব্লাড গ্রুপিং নিয়ন্ত্রণ করে, ব্লাড গ্রুপিং এ হেল্প করে। আমরা এই কটা কথা মনে রাখতে পারবো না? আর অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। ওকে, তাহলে এগুলো হচ্ছে আরবিসির কাজ পড়লাম। দেখো কত সোজা। বি তে ব্লাড গ্রুপিং, বি তে বাফার, বি তে বিলিরুবিন, বি তে বিলিভার্ডিন, আর বি তে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন। এটা নয় বানাই দিলাম, জোর করে দিলাম। যাও, এই সবগুলো তো বিতেই আছে, এটা জোর করে যাও। বিতে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন মনে রাখতে পারবো আমরা। একটা কথা একটু বলে দেই, এই যে বিলিরুবিন, এই বিলিরুবিনের রং হচ্ছে হলুদ, আর বিলিভার্ডিন এটা রং হচ্ছে সবুজ। তো খেয়াল করো, বিলিরুবিন হলুদ, এটা যদি এটা যকৃৎ দিয়ে, এই বিলিরুবিন তৈরি হয় কখন জানো? হিমোগ্লোবিন ভেঙে দুইটা জিনিস হয়, হিম আর গ্লোবিন। এখানে বুঝতে হবে, কিন্তু বোঝার আছে অনেক কিছু। খেয়াল করো, দেখা যাচ্ছে অনেক বোর্ডে, এখানে খেয়াল করো, হিমোগ্লোবিন ভেঙে দুইটা জিনিস হয়, কি কি বললাম? হিম আর গ্লোবিন। এই গ্লোবিন হচ্ছে প্রোটিন অংশ, আর হিমের একটা অংশ হচ্ছে আয়রন, আর হয় হচ্ছে সাথে বিলিরুবিন আর বিলিভার্ডিন। তো তোমরা জানো, এই যে আমার গায়ে যে কালারের পাঞ্জাবি পরা, এটা দেখলে কি কালার মনে হয়? এটা যদি আমার গায়ের অরিজিনাল কালার হয়, তাহলে সবাই চোখ বন্ধ করে বলবা মইনুল ভাই জন্ডিস হইছে, মইনুল ভাই আপনার জন্ডিস হইছে। তাহলে আমার যদি জন্ডিস হয়, তাহলে আমার গায়ের রং হয়ে যায় হলুদ। তাহলে তোমার যদি জন্ডিস হয়, তাহলে তুমি বুঝে ফেলবা যে তোমার গায়ে বা বডিতে কোনটার পরিমাণ বেড়ে গেছে? বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেছে, অর্থাৎ হিমোগ্লোবিন বেশি বেশি ভাঙতেছে, তাই বিলিরুবিন বেশি বেশি তৈরি হচ্ছে এবং বডি থেকে বেরোতে পারতেছে না। তাই আমরা মনে রাখবো যে বিলিরুবিনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে জন্ডিস হয়। বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে জন্ডিস হয়। তাহলে কোনটা জন্ডিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কোন রঞ্জক? উত্তর কি হবে? বিলিরুবিন। এইটুকু আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে আমার তোমাদের কাছে প্রশ্ন, কোন রক্তকণিকা ব্লাড গ্রুপিং এ হেল্প করে? ব্লাড গ্রুপিং করি কোন রক্তকণিকা দেখে? অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, মনোসাইট নাকি নিউট্রোফিল? কোনটা দেখে আমি ব্লাড গ্রুপিং করি? সবাই কমেন্ট করবা, ঠিক আছে? এরপর চলো আমরা একটু ডাব্লিউবিসি নিয়ে পড়াশোনা করে আসি। অনেক সবাই কি বুঝতে পারতেছে? ওকে, কারো শুনতে আর দেখতে সমস্যা হচ্ছে কিনা? সবাই ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ তো? যদি কারো দেখতে বা শুনতে সমস্যা হয় একটু বলবা, আর ফোনটা একটু উল্টায় করে ধরবা, কমেন্টটা সোজা করে করে আবার উল্টায় ফেলবা, ঠিক আছে? সবাই আর বেশি উত্তর দিচ্ছে। ওকে, সবাই আরবিসি উত্তর দিচ্ছে, তাই না? তাহলে আমার আরেকটা কোশ্চেনের উত্তর দাও তো। জন্ডিসের জন্য দায়ী কোন রঞ্জক? হিমোগ্লোবিন, ক্লোরোকুইনন, বিলিরুবিন, বিলিভার্ডিন। কোন রঞ্জক জন্ডিসের জন্য দায়ী? সবাই একটু এটা কমেন্ট করে দাও। তাহলে যেটা বললাম, আচ্ছা, শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোনটা গুরুত্বপূর্ণ? ভাইয়া আপনারা কোনটা পড়াবেন বা আপনাদের পরবর্তী পরিকল্পনা কি? আমার তোমার নিয়ে চিন্তা অনেক লম্বা। তোমাকে নিয়ে আমি এই যে এমসিকিউ ফেস্টিভ্যাল, এই 15টা ক্লাস, এইটুকু ভাবি না। কারণ গত বছরও যাদের দায়িত্ব নিছিলাম তাদের সাথে প্রথম পরিচয় অনলাইনেই হয়েছিল। দিন শেষে তাদের দায়িত্ব নিয়ে তাদের পছন্দের বা স্বপ্নের ক্যাম্পাসে তাদের পাঠাতে হয়েছে। তো তোমাকে নিয়ে আমার চিন্তাও অনেক লম্বা। তো তোমার জন্য অবশ্যই পুরা সিলেবাসটাই পড়তে হবে এবং পুরাটাই পড়বা, কারণ আমাদের শিক্ষা মন্ত্রণালয় আর স্বাস্থ্য মন্ত্রণালয় এরা হচ্ছে দুই ভাগ, বুঝছো? এরা কখনো একসাথে চলে না, এক কাজ করে না। ইভেন মনে করো 5 বছর আগের বইতে যে জিনিস ছিল সেই জিনিস 18 সাল 17 সালে পরীক্ষায় চলে আসছে। তো এটা আসলে কি কোনো মিল নেই। তোমার সব জানতে হবে, সব পড়তে হবে। এই কারণে যারা মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো তাদের অবশ্যই ফুল সিলেবাসের প্রস্তুতি নিতে হবে। শর্ট সিলেবাসের প্রিপারেশন সবারই মোটামুটি কমপ্লিট, তাই শর্ট সিলেবাস নিয়ে চাপ নেওয়া যাবে না। ফুল সিলেবাসের প্রিপারেশন নিতে হবে, ফুল সিলেবাস নিয়ে ফোকাসড থাকতে হবে এবং ফুল সিলেবাসই পড়তে হবে, ঠিক আছে? তোমরা জানো সব ভর্তি পরীক্ষা বাকি, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু হয়েই গেছে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু এরকমই, মানে স্বাস্থ্য মন্ত্রণালয় কখনো থেমে থাকতে পারছে না, কারণ প্রত্যেক বছরে বছরে হাসপাতালে কিন্তু নতুন নতুন ইন্টার্ন ডক্টর দরকার। তো এটার জন্য তো নতুন নতুন ব্যাচ ঢোকা দরকার এখন থেকে, তা না হলে তো পাইপলাইনটা ব্রেক করবে। এই কারণে এই সিস্টেমটা মেনটেন করার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষাটা কিন্তু ইন টাইম হচ্ছে। এদের ভর্তির ডেট এবং ক্লাস শুরু হওয়ার ডেটও দিয়ে দিছে, যেখানে ঢাকা ইউনিভার্সিটি বইয়ের ভর্তি পরীক্ষা পিছাচ্ছে, ঠিক আছে? কারো কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি আমাকে বলবা। খেয়াল করো তো, ডাব্লিউবিসি গ্রানুলোসাইট হতে পারে, অদানাদার হতে পারে। তো দানাদার কি কি আছে খেয়াল করো।
আচ্ছা, ব্লার হচ্ছে নাকি? না না ব্লার হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ না ঠিক আছে। খেয়াল করো, দানাদার হচ্ছে যাদের দানাদার মনে করো একটা মিষ্টি দানাদার, তুমি যখন এটা খাবা তখন ফিল করে খাবা, অন্য কিছু ভাইবো না। একটা মিষ্টি নর্মালি খাওয়ার সময় তুমি কিভাবে খাবা? ফিল করতে করতে খাবা। তো দেখো দানাদার কি কি আছে, নিউট্রোফিল, বেসোফিল। তো দেখো নিউট্রোফিল আর বেসোফিল। আর অদানাদার আছে কি কি? মনোসাইট, লিম্ফোসাইট, খেয়াল করো। এখন আমরা এই পাঁচটা যে শ্বেতরক্তকণিকা আছে, এই পাঁচটারই কাজ 100 আউট অফ 100 পড়তে হবে। এক একটা করে বলবো, তুমি এক একটা করে পড়বা। সবাই কমেন্ট করছে লাস্ট কোশ্চেনের উত্তর। বিলিরুবিন। আমার গায়ে কি এটা বিলিরুবিন কালার? তা দেখো 17টা বিয়ে করার পরেও আমি হলুদ কালার পরা কেন? এটা তো আমার গায়ে হলুদ আজকে, তাইলে আমার তাড়াতাড়ি তোমার বিয়ে সামনেই। তো দেখো নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল আমি সবগুলোর কাজ তোমাদের পড়াবো, কয়েকটা আয়ুষ্কাল তোমাদের মুখস্থ করাবো। সবার আগে মনে রাখবা মনি, এই হচ্ছে আমার 18তম বউ। মইনুল ভাইয়ের 18তম বউয়ের নাম কি? মনি। কি বললাম? মনি। এই যে আজকে আমার গায়ে হলুদ, এরপরের দিন বিয়ে। তা 18তম বউয়ের এই বিয়েটার আয়ুষ্কাল কত হবে? মইনুল ভাইয়ের এই বিয়েটার আয়ুষ্কাল হবে 2 থেকে 5 দিন। কয় দিন? 2 থেকে 5 দিন। তাহলে মনিতে, মতে মনোসাইট, নিতে নিউট্রোফিল। মনোসাইট আর নিউট্রোফিল আয়ুষ্কাল কত বললাম? 2 থেকে 5 দিন। ঠিক আছে, এই দুইটা আয়ুষ্কাল পড়ে ফেললাম। এরপর খেয়াল করো, এই যে ইউসিনোফিলটা না আমি দেরি করে লিখছি কেন বলো তো? এটা আমি ইংলিশে লিখতে চাইছিলাম। খেয়াল করি, ইউসিনোফিল। খেয়াল করো, এখানে ফিল করার বিষয় আছে কিন্তু, সবাই ঠান্ডা মাথায় খেয়াল করো। ইউসিনোফিল এটা হচ্ছে 8 থেকে 12 দিন। আমরা একটু দেখি কয়টা লেটার, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আসলে কয় দিন? 10 দিন। সামনে 2 পিছনে 2, তাহলে ইউসিনোফিলের আয়ুষ্কাল কয় দিন? 8 থেকে 12 দিন। মনে রাখা কিন্তু কঠিন, ঠান্ডা মাথায় খেয়াল করো। তাহলে ইউসিনোফিলের আয়ুষ্কাল কত বললাম? 8 থেকে 12 দিন। মনোসাইট আর নিউট্রোফিল বললাম 2 থেকে 5 দিন। মনোসাইট, নিউট্রোফিল 2 থেকে 5 দিন। বলো তো মইনুল ভাইয়ের 18তম বিয়ে কত দিন স্থায়ী হবে? কমেন্ট করে বলো তো। আর মনোসাইট, লিম্ফোসাইট, লিম্ফোসাইট মনে রাখবা, লিম্ফোসাইট আয়ুষ্কাল হচ্ছে 7 দিন। আর বাকি আছে বেসোফিল। বেসোফিল ব দিয়ে শুরু, বতে 12 থেকে 15। ওকে, তাহলে আমরা মোটামুটি সবগুলো আয়ুষ্কাল দেখে পড়া হয়ে গেছে কিনা? সবাই ছু দিয়ে নিজের মাথার মধ্যে ঢুকায় নাও। দেখো এমনিতেই পারি। মনি, 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 মতে মনোসাইট, নিতে নিউট্রোফিল 2 থেকে 5 দিন। মনোসাইট, নিউট্রোফিল 2 থেকে 5 দিন। এরপর লিম্ফোসাইট বললাম 7 দিন। আর এপাশে ইউসিনোফিল, ইউসিনোফিল লিখতে টোটাল লাগছে 10টা লেটার, 8 থেকে 12 দিন। আর এপাশে নিউট্রোফিল, বেসোফিল, বতে বেসোফিল, বতে 12, তাহলে বেসোফিল 12 থেকে 15 দিন। আর নিউট্রোফিল আর মনোসাইট তো চলে গেছে 2 থেকে 5 দিন। সবগুলো আয়ুষ্কাল মনে হয় আমরা পারি। সবাই আরেকবার একটু চোখ খুলে তাকাও, দেখো সবাই মোটামুটি এটা পারো। পারবা না সবাই? তাহলে সবাই কমেন্ট করো যে মনোসাইট আর নিউট্রোফিলের আয়ুষ্কাল কত? মনোসাইট আর নিউট্রোফিল, মনোসাইট আর নিউট্রোফিল, সবাই মনোসাইট আর নিউট্রোফিলের আয়ুষ্কাল কত? ঠিক আছে, 2 থেকে 5 দিন লিখ। 2 থেকে 5 দিন লিখতেছে, তাই? আচ্ছা ঠিক আছে, লিখো। এইটা পারবে না, এটা ভুলে গেছে। বলো, এই যে আমি লিখছি ইউসিনোফিল, এই ইউসিনোফিলের আয়ুষ্কাল কত? প্রত্যেকে কমেন্ট করবা ইউসিনোফিলের আয়ুষ্কাল কত। ঠিক আছে, এটা কমেন্ট করবা। আমি সবগুলা কাজ পড়াবো। তো আমরা জানি শ্বেতরক্তকণিকার প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সবাই আমরা এটা পড়ে আসছি। এখন ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে জীবাণুকে ভক্ষণ করা বা জীবাণুকে মেরে ফেলা, জীবাণুকে কাভার করে জীবাণুকে মেরে ফেলা। তো তোমার মা তোমাকে ছোটবেলায় সব থেকে বেশি প্রতিরক্ষা দিছে, তোমার সব সমস্যায়, সব বিপদে সবসময় কে ছিল? তোমার মা। তাই ফ্যাগোসাইটোসিস মনে রাখবা, ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে মামনি। ফ্যাগোসাইটোসিস কে কে করে? মামনি। মাতে কি? ম্যাক্রোফেজ, মতে মনোসাইট, আর নিতে নিউট্রোফিল। তাহলে ফ্যাগোসাইটোসিস কে কে করে? মামনি, ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল। ইউসিনোফিল আয়ুষ্কাল কে কত লিখছে? 8 থেকে 12 দিন লিখছে।
আচ্ছা, আমি তো বাবা সবাই 8 থেকে 12 দিন দেখতেছি। তাহলে ফ্যাগোসাইটোসিস করে কে কে? তিনজন করে। কে কে করে? ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল। সবাই আরো একবার বলো কি কি বললাম? ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল, তিনজন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। যদি বলো যে অ্যালার্জিক অ্যান্টিবডি প্লাস কৃমির লার্ভা, অ্যালার্জিক অ্যান্টিবডি আর কৃমির লার্ভা এটা নিয়ে কাজ করে হচ্ছে ইউসিনোফিল। তাহলে অ্যালার্জিক অ্যান্টিবডি কৃমির লার্ভা ভক্ষণ করে কে? ইউসিনোফিল। ফ্যাগোসাইটোসিস করে কে কে বললাম? মনোসাইট, নিউট্রোফিল। মনোসাইট, নিউট্রোফিল। অ্যালার্জিক অ্যান্টিবডি কৃমির লার্ভা ধ্বংস করে ইউসিনোফিল। কয়টা পড়ে ফেললাম? 2টা। এটা সবথেকে গুরুত্বপূর্ণ, যদি একটা কোশ্চেন পরীক্ষায় সেটা আসবে। অ্যান্টিবডি তৈরি করে কে? অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট। তাহলে অ্যান্টিবডি কে তৈরি করে? লিম্ফোসাইট। অ্যান্টিবডি কে তৈরি করে? লিম্ফোসাইট। এই কারণে একে বলা হয় আণবিক্ষণিক সৈনিক। এবার যদি তোমাকে বলে ভাই বি লিম্ফোসাইট না টি লিম্ফোসাইট, বলবা বি লিম্ফোসাইট। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডি তৈরি করে কে? কমেন্ট করো। অ্যান্টিবডি তৈরি করে বি লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরি করে বি লিম্ফোসাইট। ঠিক আছে, তাহলে ইউসিনোফিল। ইউসিনোফিল হচ্ছে কৃমির লার্ভা অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস করে ম্যাক্রোফেজ, মনোসাইট আর নিউট্রোফিল। সবাই কি বুঝতে পারতেছো? কষ্ট হয়ে যাচ্ছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে ডিরেক্ট করো ভাই, ডিরেক্ট করো, আমি অবশ্যই উত্তর দিব। ঠিক আছে, এই কাজগুলো পারবো। এবার একটা বিষয় শিখাই তোমাদের। আমাদের এই যে রক্তবাহিকার ভিতর যখন রক্ত চলাচল করে তখন রক্ত জমাট বাঁধে না। কেন জমাট বাঁধে না? আমরা জানি যে একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট কাজ করে যার নাম হচ্ছে হেপারিন। খুব নাম করা কোশ্চেন। রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন? হেপারিন বাদেও আরো কিছু কারণ আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হেপারিনের উপস্থিতি। তো এই হেপারিন তৈরি করে কে? বেসোফিল। তাহলে বেসোফিল কি করে? হেপারিন তৈরি করে। বেসোফিল হেপারিন তৈরি করে। কথা কি ক্লিয়ার? সবাই পারবো আমরা এটা? তাহলে সবাই আমাকে বলো যে অ্যান্টিবডি তৈরি করে কে? মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, বেসোফিল। কে অ্যান্টিবডি তৈরি করে? ঠিক আছে, একটু সবাই আমাকে কমেন্ট করে জানাও। কারো কোনো সমস্যা আছে? অ্যালার্জিক অ্যান্টিবডি কৃমির লার্ভা বললে বলবা ইউসিনোফিল। বেসোফিল হচ্ছে হেপারিন নিঃসরণ করে, যেটা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না। অনেক আমরা কতটুকু টাইম ইলাপস করেছি ক্লাসে? 34 মিনিট। ওকে, আজকে প্রথম ক্লাস, আজকে কোনো চাপ নাই, আজকে একদমই কম পড়াবো, তোমাদের আজকে অতিরিক্ত চাপ দিব না। এরপর অনুচক্রিকা পড়াবো, লসিকা পড়ায় ছেড়ে দিব। ঠিক আছে, এমসিকিউ ফেস্টিভ্যালে কিভাবে ভর্তি হবে জিজ্ঞাসা করতেছি। এমসিকিউ ফেস্টিভ্যালে কিভাবে ভর্তি হবে ভাই? আমার প্লিজ হচ্ছে মানে ফোন বেশি করার দরকার নেই, আমি নাম্বার দেই, এটা ডিরেক্ট আমার কন্ট্যাক্ট নাম্বার 01755050545। দেখবে একবার দেখলেই নাম্বারটা মুখস্থ হয়ে গেছে। তো এই নাম্বারে হচ্ছে মেসেজ করতে হবে, টেক্সট মেসেজের মাধ্যমে নিজের নাম, কলেজ, ফোন নাম্বার। আমার 3টা জিনিস চাই অনলি, নাম, কলেজ আর ফোন নাম্বার। আমরা মূলত খুলনা শহর বেসড, খুলনা শহরেই ডিএমসি স্কলার্সের একমাত্র শাখা বর্তমান পরিচালিত, এবং ডিএমসি স্কলার্স খুলনা জোনের শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে বেশি আগ্রহী। তো আমি বলি নাম, কলেজ, ফোন নাম্বার, এই 3টা লিখে আমার ফোনে মেসেজ করে দিবা, এবং যে পেমেন্টের নাম্বার দেওয়া আছে সেটাও এটা। এই নাম্বারে 1000 টাকা বিকাশের মাধ্যমে পাঠায়, বা রকেটের মাধ্যমে, বা নগদের মাধ্যমে, সেলফিন টেলফিন যা আছে যে কোনো একবার পাঠালেই হবে। পাঠায় তুমি হচ্ছে এই 3টা ডিটেলস আমার ফোনে মেসেজ করে দিবা। মেসেজ করে দিয়ে আর ফোন দেওয়া লাগবে না, মেসেজ করে দিয়ে আর ফোন না দিয়ে শুধুমাত্র হচ্ছে অপেক্ষা করলেই হবে, অপেক্ষা করলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, এমনিতেই তো জানো ভাইয়া 18তম বিয়ে নিয়ে আমি ব্যস্ত আছি। 18তম বিয়ে, তোমরা বুঝো 17টা বউরে ম্যানেজ করে তারপর 18টা বিয়ে করা লাগতেছে। ইজ ইট? মানে তোমরা ভাবো আমার উপর দিয়ে কি যায়। তারপর যদি তোমরা ফোন দিয়ে বলো ভাইয়া আমার গ্রুপে কেন অ্যাড করতেছেন না, আমার গ্রুপে অ্যাড করেন, গ্রুপে অ্যাড করেন, এটা। আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে 01521521581। ঠিক আছে, সিটি কলেজের আজকে দেখলাম 52 জন পর্যন্ত সিটি কলেজ অনলি ভর্তি। খুলনা শহরের স্টুডেন্টরা এটাকে যথেষ্ট গ্রহণযোগ্যভাবে অ্যাকসেপ্ট করছে, এবং আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা এতে আছে তারা অ্যাটলিস্ট এই লম্বা সময়টায় দেখবা পড়াশোনার সাথে ইউজ টু হয়ে গেছে। আর পড়াশোনা যে খুব বেশি বোরিং না, একটু এনজয় করে মজা টজা করে পড়া যায়, এটা ফিল করতে পারবা কয়েকদিনে। ঠিক আছে, আচ্ছা গেল এমসিকিউ ফেস্টিভ্যাল ইস্যু গেল। আচ্ছা আমরা এবার একটু অনুচক্রিকা নিয়ে, যদি কেউ তোমাকে কোশ্চেন করে সব থেকে বড় রক্তকণিকা কোনটা, সব থেকে ছোট রক্তকণিকা কোনটা, তুমি কিভাবে উত্তর দিবা? খেয়াল করো, আমার নাম কি? মইনুল। নামের মধ্যে দেখো একটা বড় বড় ভাব আছে, যে এই ছেলেটা বড়,
দেখো মিলে গেছে, মনোসাইট। তাহলে মনোসাইট সব থেকে বড় রক্তকণিকা। তোমাদের সবার মন বড়, তাই মনোসাইট, ঠিক আছে, সব থেকে বড় রক্তকণিকা। আর সব থেকে ছোট রক্তকণিকা হচ্ছে অনুচক্রিকা। আমরা অনুচক্রিকা নিয়ে এখন পড়াশোনা করব। তাহলে সব থেকে ছোট কোনটা বললাম? অনুচক্রিকা। সব থেকে বড় কোনটা বললাম? মনোসাইট। তোমরা সবাই আমার একটা কোশ্চেনের উত্তর দাও, সবাই উত্তর দিবা যে অ্যালার্জিক অ্যান্টিবডি ও কৃমির লার্ভা ধ্বংস করে কোন রক্তকণিকা? অ্যালার্জিক অ্যান্টিবডি ও কৃমির লার্ভা ধ্বংস করে কোন রক্তকণিকা? এটার উত্তর দিবা সবাই। তাহলে খেয়াল করো, আমি যেটা বললাম যে সবচেয়ে বড় রক্তকণিকা কোনটা? মনোসাইট। সবচেয়ে ছোট রক্তকণিকা কোনটা? অনুচক্রিকা। ঠিক আছে, মনে থাকবে। আমরা চলো অনুচক্রিকা নিয়ে পড়াশোনা করব। একটা অনুপাত আছে পরীক্ষায়, যে শ্বেত রক্তকণিকা WBC আর RBC এর অনুপাত কত? আমরা জানি WBC অনেক কম থাকে, তাই WBC 1:RBC 700, অথবা অনেকে বলে 1:500। তুমি দুইটাই দেখবা, কিন্তু দুইটা একসাথে পরীক্ষায় আসার সম্ভাবনা কম। তো মনে রাখবা, যদি দুইটাই আসে তাহলে 1:700 দেখাবা, আর যদি আলাদা আসে তাহলে 1:500 বা 1:700, যেটা অপশনে পাবো ওইটাই দেখাই দিবা। তাহলে এটা হচ্ছে RBC আর WBC এর অনুপাত, ঠিক আছে, 1:700 বা 1:500, এটা একটু মনে রেখো। আচ্ছা, অনুচক্রিকার আয়ুষ্কালটা সবাই মনে রাখবো, 5 থেকে 10 দিন। অনেক কমেন্ট বক্সে কি বলে সবাই? আচ্ছা, ইউসিনোফিল কমেন্ট করতেছে। তাহলে অনুচক্রিকার আয়ুষ্কাল কত বললাম? 5 থেকে 10 দিন। আচ্ছা, আমি আরো একটা কোশ্চেন করি, কোন রাসায়নিক পদার্থের জন্য রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না? রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কোন রাসায়নিক পদার্থের জন্য? কমেন্ট করে ফেলো। অনুচক্রিকার আয়ুষ্কাল বললাম 5 থেকে 10 দিন, ঠিক আছে। সব থেকে নাম করা প্রশ্ন এইটা আসেই। অনুচক্রিকা সেরাটোনিন ক্ষরণ করে। অনুচক্রিকা কি করে বললাম? সেরাটোনিন ক্ষরণ করে। অনুচক্রিকা সেরাটোনিন ক্ষরণ করে। আবার বলো, কি করে অনুচক্রিকা? সেরাটোনিন ক্ষরণ করে। তাই কোশ্চেন, নিচের কোন রক্তকণিকা সেরাটোনিন ক্ষরণ করে? উত্তর কি? অনুচক্রিকা, ঠিক আছে। আয়ুষ্কাল কত বললাম? 5 থেকে 10 দিন। অনুচক্রিকার আয়ুষ্কাল 5 থেকে 10 দিন। সংখ্যায় বলবা 1.5 থেকে 3 লাখ, আবার অনেকে বলে 2.5 থেকে 5 লাখ। দুইটাই যেহেতু চলে তাই দুইটাই মনে রাখবা, যে 1.5 থেকে 3 লাখ বা 2.5 থেকে 5 লাখ। কত বললাম? 5 থেকে 10 দিন। অনুচক্রিকার প্রধান কাজ কি? আমরা সবাই জানি যে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায়, তাই না? একদিন কি হয়েছে জানো, মানে অনুচক্রিকা তো আসলে খুব ছোট ছোট মানুষ, তো ওরা আসলে আমার বডিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন 17-18টা বউ মিলে মানে মায়ের ডা শুরু করে, বুঝছো, মায়ের খেয়ে আমি রক্তাক্ত হয়ে যাই, কিন্তু তাও দেখো কোনো জায়গায় রক্ত নেই। কারণ কি? যে কালকেও মায়ের খাইছি কিন্তু এখনো রক্ত নেই। কারণ শুধুমাত্র কারণ একটাই, যে হচ্ছে অনুচক্রিকা আছে আমার বডিতে। এরা কি করে জানো? দৌড় দিয়ে এসে হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে। হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে। এই হিমোস্ট্যাটিক প্লাগের কারণে পরবর্তীতে রক্তক্ষরণ হ্রাস পায়। মনে রাখবা যে ক্ষত স্থান থেকে রক্তক্ষরণ হ্রাস ও বন্ধ করার প্রক্রিয়াকেই বলে হিমোস্ট্যাসিস বা রক্ত জমাট বাঁধা, ঠিক আছে। তাহলে হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে কে বললাম? অনুচক্রিকা। 5 থেকে 10 দিন আয়ুষ্কাল, 1.5 থেকে 3 বা 2.5 থেকে 5 লাখ, ঠিক আছে। এইটুকু একটু মনে রাখতে হবে। অনুচক্রিকা অনেকে কোশ্চেন করতে পারে, আনকমন কোশ্চেন, যে অনুচক্রিকা কি ফ্যাগোসাইটোসিস করে? তুমি বলবা যে জি ভাই, অনুচক্রিকা ফ্যাগোসাইটোসিস করে ব্যাকটেরিয়া ভাইরাসকে মারে, ঠিক আছে। তাহলে অনুচক্রিকা প্রয়োজনে ফ্যাগোসাইটোসিসও করে, ঠিক আছে। কোশ্চেন কি করছে? অনেকে উত্তর দিচ্ছে কি? অনেক হেপারিন উত্তর দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না কার জন্য? হেপারিনের জন্য। আচ্ছা, সবাই আরেকটা কোশ্চেনের উত্তর দাও, যে সেরাটোনিন ক্ষরণ করে কোন রক্তকণিকা? সেরাটোনিন ক্ষরণ করে কোন রক্তকণিকা? এটা সবাই একটু উত্তর দিবা, ঠিক আছে। আমি এবার রক্ত জমাট নিয়ে কথা বলবো। তো আসলে যারা জীবনে মার খায়, বাবা মার হাতে মার খায়নি এমন মানুষ আসলে খুব কম আছে। আমার ক্লাসে কি এমন কেউ আছে যে কখনো বাবার হাতে বা মায়ের হাতে, যে কোনো একজনের হাতে কখনোই মায়ের খাওনি? আমি আব্বুর কাছে উদ্যম কেলানি খাইছি, আম্মুর কাছেও খাইছি আমার জীবনে। তোমাদের আপডেট কি? তোমাদের কথা একটু জানতে চাই, যে ভাই কে কেমন মায়ের খাইছো বাবা মার কাছে? তো হচ্ছে বাবা মার কাছে মার খাওয়ার পর মনে করো রক্ত বের হয়ে গেছে, তো এই রক্তটা যখন বেরোবে তখন তুমি ভালো করে এখানে পর্যবেক্ষণ করবা, পর্যবেক্ষণ করে আবিষ্কার করে ফেলবা কিভাবে রক্ত জমাট বাঁধে। তো আমরা রক্ত জমাট নিয়ে কথা বলবো। খুব
অবশ্য তোমাদের চেয়ে আমার কষ্ট অনেক বেশি, কারণ তোমরা তো শুধু মা বাবার হাতে মার খাইছো, আমি মা বাবা এবং 17 জনের কাছে মার খাইছি। এটা আসলে খুবই কষ্টের। তো দেখো, হিমোস্ট্যাসিস, এই রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে টোটাল কাজ করে 13টা ফ্যাক্টর, সর্বমোট 13টা ফ্যাক্টর কাজ করে। তাহলে রক্ত জমাট বাঁধতে কতগুলা ফ্যাক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? উত্তর দিবা 13টা ফ্যাক্টর। যদি কেউ বলে রক্ত জমাট বাঁধতে কি কোনো ভিটামিনের সম্পর্ক আছে, বলবা জি ভাইয়া, রক্ত জমাট বাঁধতে একটা ভিটামিনের সম্পর্ক আছে, সেটা হচ্ছে ভিটামিন কে। তাহলে রক্ত জমাটে সহায়তা করে কোন ভিটামিন? উত্তর দিবা ভিটামিন কে, ভিটামিন কে। আচ্ছা, রক্ত জমাটের সর্বমোট ফ্যাক্টর কয়টা? উত্তর 13টা। প্রধান ফ্যাক্টর 4টা তোমার পারতে হবে। প্রধান ফ্যাক্টর 4টা হচ্ছে ফুল পড়ে টুপ করে। ওই যে 17টা বিয়ে তো আর এমনি এমনি হয়নি। মনে করো যে আমি যখন স্কুলে যেতাম, তো বাসায় রাস্তায় যে ফুলগুলা পাইতাম এটা নিয়ে যেতাম, নিয়ে যে বিভিন্ন মেয়ের মাথায় টুপ টুপ করে গুজে দিতাম, এভাবে 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 এভাবে। এর মাথায় লাল গাঁদা ফুল, এর মাথায় মনে করো যে বেলি ফুল, এর মাথায় কদম ফুল, পলাশ ফুল, শিমুল ফুল, সব ফুল প্রত্যেকের মাথায় গুজে দিতাম। এই গুজে দিতে দিতে একসময় সবার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো কষ্টের কথা হচ্ছে যে এই যে যে ফুলগুলো আমি গুজে দিতাম, এই ফুলগুলো আমাদের মাথায় পড়তো কিভাবে বলতো? টুপ টুপ করে। কেমনে পড়তো? টুপ টুপ করে। তার মনে রাখবা প্রধান ফ্যাক্টর 4টা কি মনে রাখবা? ফুল পড়ে টুপ করে। খুব নাম করা, এটা সবাই পড়ে, সবাই এইভাবেই পড়ে, এইভাবে মনে রাখার চেষ্টা করে। তো ফুলে মনে রাখবা ফাইব্রিনোজেন। ফুলে কি বললাম? ফাইব্রিনোজেন। সবাই কমেন্ট বক্সে ডাব্লিউবিসি আর আরবিসি, এই যে যে কোশ্চেনটা, এটা ভালো করে দেখে উত্তর দিবা। আরবিসি ইজ টু ডাব্লিউবিসি অনুপাত কত? দুইটা পড়াইছি, যেখানে একটা লিখলেই হবে। আরবিসি ইজ টু ডাব্লিউবিসি অনুপাত কত? সবাই কমেন্ট করবা, ঠিক আছে? ফুলে বললাম ফিব্রিনোজেন, পরেতে হচ্ছে প্রোথ্রম্বিন। শ্রদ্ধেয় অভিভাবক যারা আমার ক্লাস এই মুহূর্তে দেখছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, ওরা যখন ক্লাস করবে ওদের কানে একটা হেডফোন দিয়ে আপনারা পাশে থাকবেন। পাশে কিছুক্ষণ বসে থাকলেও যেটা হবে সেটা হচ্ছে ও ফোন রেখে মেসেঞ্জার, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, অন্য কোনো জায়গায় অন্য কোনো গেম খেলা এগুলো করতে পারবে না। মানে ওর ক্লাসের দিকেই তাকায় থাকা লাগবে। আপনারা যদি ওর পাশে থাকেন তাহলে ও ক্লাস রেখে অন্যদিকে যাওয়ার সুযোগ কম পাবে। তাই আমার অনুরোধ থাকবে আপনাদের দিকে, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটুকু দিয়ে ওকে ক্লাসে রাখার, আপনিও আপনার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন ও যেন ক্লাসেই থাকে। অনলাইন তো আসলে আমাদের জন্য অনেক প্রতিবন্ধকতা ফেস করে সামনের দিকে এগোতে হচ্ছে। আরবিসি ডাব্লিউবিসি অনুপাত সবার কাছে কমেন্ট চাইছি, সবাই এটা কমেন্ট করবা। 67 লিখতেছে। আচ্ছা, 67 লিখতেছে না, 167 লিখবে, দুইটাই লিখতেছে। এই তো কোশ্চেন করছি কিন্তু আরবিসি টু ডাব্লিউবিসি, খেয়াল করিও খেয়াল করিও। দেখো দেখো দেখো, আরবিসি টু ডাব্লিউবিসি, জানতাম এটা করবা। তাহলে হচ্ছে প্রধান ফ্যাক্টর কি বললাম? ফুল পড়ে টুপ করে। ফুলে হচ্ছে ফাইব্রিনোজেন, পরেতে প্রোথ্রম্বিন, টুপি হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন আর করেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে রক্ত জমাট বাঁধার প্রধান ফ্যাক্টর কয়টা আছে? 4টা। কি কি বললাম? ফুল পড়ে টুপ করে। ফুলে কি বললাম? ফাইব্রিনোজেন, পরে থেকে প্রোথ্রম্বিন। মনে আছে যখন আমি তোমাদের পড়াইছিলাম জিপিএ 5 প্লাজমা প্রোটিন 4টা, তখন ছিল সেখানে দেখো ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টুপে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, করেতে ক্যালসিয়াম আয়ন। আমি আগেই বলছি, এখন তোমরা উত্তর দাও। রক্ত জমাট বাঁধার সাথে একটা ভিটামিনের সম্পর্ক আছে, বলো ভিটামিনটার নাম কি? রক্ত জমাট বাঁধার সাথে কোন ভিটামিনের সম্পর্ক আছে? কমেন্ট করো প্রত্যেকে। তাহলে প্রধান ফ্যাক্টর কয়টা আছে বললাম? 4টা। ফুল পড়ে টুপ করে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে? আরবিসি ডাব্লিউবিসি অনুপাত হবে 700:1। একটু উল্টায় প্রশ্নটা করছিলাম, ঠিক আছে? এই ধরনের বিষয়গুলো খেয়াল করতে হবে। তোমরা একবার ভুল করলেও পরের বার ভুল হবে না, আমি জানি, শিখে ফেলবা। সবাই তো অনেক কিছু বললা, তাহলে বলো একদম ভিটামিন বললা, বলো তো তাহলে রক্ত জমাট বাঁধার সাথে একটা আয়নের সম্পর্ক আছে, আমি নাম বলছি, বলো কোন আয়ন? রক্ত জমাট বাঁধার সাথে কোন আয়নের সম্পর্ক আছে? এক থেকে 4 মিনিট, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় রক্তক্ষরণকাল। খেয়াল করতে হবে, এটা হচ্ছে রক্তক্ষরণকাল। তাহলে রক্তক্ষরণকাল কত বললাম? 1 থেকে 4 মিনিট। আর রক্ত জমাট বাঁধার সময়কাল হচ্ছে 3 থেকে 8 মিনিট।
সবাই আরো একটা কমেন্ট করে ফেলো যে হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য সর্বমোট কতগুলো ফ্যাক্টর প্রয়োজন হয়। রক্ত জমাট বাঁধার জন্য সর্বমোট কতগুলো ফ্যাক্টরের প্রয়োজন হয় কমেন্ট করে ফেলো। তাহলে রক্ত ক্ষরণকাল কত? 1 থেকে 4 মিনিট। আর রক্ত জমাট বাঁধার সময়কাল হচ্ছে 3 থেকে 8 মিনিট। তাহলে রক্ত জমাট বাঁধার সময়কাল 3 থেকে 8 মিনিট, ক্ষরণকাল 1 থেকে 4 মিনিট। আই হোপ আমাদের সবার এটা মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস পড়াবো, লাস্ট লাইন পড়ায় তোমাদের ছুটি দিয়ে দেবো। আমাদের বডির সব জাংশনে জাংশনে থাকে হচ্ছে লসিকা গ্রন্থি। সব জাংশনে জাংশনে কি থাকে বললাম? লসিকা গ্রন্থি। আচ্ছা, একটা কোশ্চেনের উত্তর দাও তো। আরবিসির সংখ্যা 65 লাখের বেশি হয়ে গেলে তাকে কি বলে? আরবিসির সংখ্যা 65 লাখের বেশি হয়ে গেলে তাকে কি বলে? একটু কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? তাহলে রক্তক্ষরণকাল বললাম 1 থেকে 4 মিনিট, জমাট বাঁধার সময়কাল বললাম 3 থেকে 8 মিনিট। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের বডির সব জাংশনে জাংশনে থাকে লসিকা গ্রন্থি। মনে করো বগলের কথা যদি বলি, কুচকির কথা যদি বলি, এই সব জায়গায় লসিকা গ্রন্থিগুলো থাকে। তো একটা কিডনি আছে, নাম হচ্ছে উচেরিরিয়া ব্যানক্রফটি। উচেরিরিয়া ব্যানক্রফটি বলে অনেকে। এই ফাইলেরিয়া বা এই উচেরিরিয়া ব্যানক্রফটি দ্বারা যদি কারো আক্রমণ হয় তাহলে তার বডির সব লসিকা গ্রন্থিগুলো ফুলে যায়। সব লসিকা গ্রন্থি ফুলে নিজেকে হাতির মতো বড় লাগে। এই রোগকে বলি এলিফ্যান্টিয়াসিস। এটা যখন আমি বলতেছি এর মধ্যে সবাই কমেন্ট করে ফেলো রক্তের ক্ষরণকাল কত মিনিট। রক্ত ক্ষরণকাল, জমাট বাঁধার সময় না, ক্ষরণকাল কত মিনিট? একটু সবাই কমেন্ট করো। আমি কিছু কোশ্চেন করবো এখন, এই কোশ্চেনগুলো পটাপট উত্তর দিবা, ছুটি শেষ। তাহলে বলো, এই যে উচেরিরিয়া ব্যানক্রফটি দ্বারা যদি কারো আক্রমণ হয় তাহলে তার বডির সব লসিকা গ্রন্থিগুলা ফুলে যায়, যেটাকে আমি বলি এলিফ্যান্টিয়াসিস। কি বলি বলো একবার? এলিফ্যান্টিয়াসিস। এলিফ্যান্টিয়াসিস, ঠিক আছে? রক্ত ক্ষরণকাল বলতে বলছিলাম সবাইকে। লাবণ্য লিখছে 1 থেকে 4 মিনিট। 1 থেকে 4 মিনিট লাবণ্যর কমেন্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে। সবাই কমেন্ট করে ফেলো যে ক্ষরণকাল কত বললাম। তাহলে উচেরিরিয়া ব্যানক্রফটি দিয়ে যে রোগ হয় তার নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস। এলিফ্যান্টিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস, ঠিক আছে? এলিফ্যান্টিয়াসিস। আচ্ছা, আমাকে বলো তো, আমি পড়াইছিলাম আণুবীক্ষণিক সৈনিক বা অ্যান্টিবডি তৈরি করে কোন শ্বেত রক্তকণিকা? আণুবীক্ষণিক সৈনিক বা অ্যান্টিবডি তৈরি করে কোন শ্বেত রক্তকণিকা? একটু কমেন্ট করো যে লিম্ফোসাইট, মনোসাইট, বেসোফিল না ইউসিনোফিল? কে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় বা অ্যান্টিবডি তৈরি করে? ঠিক আছে, একটু সবাই এটা কমেন্ট করবা। এরপর আমার আরেকটা কোশ্চেনের উত্তর দিবা, বাফার হিসাবে কাজ করে কোন রক্তকণিকা? আরবিসি, ডাব্লিউবিসি নাকি প্লেটলেটস? বাফার হিসেবে কাজ করে কোন রক্তকণিকা? প্রশ্নগুলো শুনে জাস্ট উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি শেষ করে আরেকবার বলে দিই, তোমাদের যাদের গ্রুপে অ্যাড করার প্রসিডিওর চলছে, আমাদের আরো একটু সময় দিতে হবে। আমরা ইনশাল্লাহ এক্সামের আগে, এক্সাম শুরুর আগে সবাইকে গ্রুপে অ্যাড করে ফেলবো। তাই গ্রুপে অ্যাড করা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, বারবার ফোন কল করার দরকার নেই। যদি মনে হয় যে ভাই আমি এখনো আপনাকে নাম, কলেজ আর ফোন নাম্বার লিখে মেসেজ করিনি, আবার এটা মেসেজ করে দাও। নাম, কলেজ আর ফোন নাম্বার লিখে আমার ফোনে মেসেজ থাকলে মনে রাখবা যে অ্যাড তুমি হবাই যদি তোমার ট্রানজাকশন আইডি ঠিক থাকে, ঠিক আছে? আর কোনো কিছুর দরকার নেই। কারণ যদি কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হয় সরাসরি আমাকে মেসেজ দিবা। আমরা এই যে তোমাদের জন্য যে এইচএসসি কোর্সটা করতে যাচ্ছি এটা একদমই ফ্রি করতাম, ফ্রি অফ কস্টই করে দিতাম, কিন্তু আসলে কি একদম একটা ন্যূনতম ট্রানজাকশন না থাকলে তোমরা আসলে মনোযোগ দিবা না। এই কারণে একটা ট্রানজাকশন ফি নেওয়া। তোমরা জানো যে আমরা আসলে একাডেমিক না, অ্যাডমিশন সার্ভ করার জন্যই সবসময় প্রিপেয়ার্ড থাকি। কিন্তু তোমরা যেহেতু পড়াশোনার বাইরে চলে যাচ্ছ, আবার মেডিকেল ভর্তি পরীক্ষা যদি ইন টাইম হয়ে যায়, যেন তোমাদের ভবিষ্যৎ বিপর্যয়ের মুখে না পড়ে, তাই আগে থেকে শুরু করা। আমার অনুরোধ থাকবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত 100% নিয়মিত থাকবা। তোমাদের সর্বোচ্চ সার্ভিস যেটা ইনশিওর করা উচিত বা ইনশিওর করা পসিবল এটা করব। আমি আবারও মনে করাই দিই, খুলনা বিভাগের সেরা 6টা রেজাল্টে 5টা ডিএমসি স্কলারশিপ। অন্যান্য কোচিং পোস্টার বানাইতে পারতেছে না বলে আগের বছরের রেজাল্ট 19 সাল, 17 সাল, 18 সাল, 20 সালের রেজাল্ট দিয়ে এখন পোস্টার বানাচ্ছে। মানে এই বছর রেজাল্ট নেই বলে আগের বছরের রেজাল্ট ইউজ করা লাগতেছে। ছোট্ট করে লিখে দিচ্ছে 2019 সাল, মানে 20 সাল লিখতে পারতেছে না। তো আমার এটা কোনো ইস্যু না, এটা হচ্ছে আমি তোমাকে অ্যালার্ট করতেছি, সতর্ক করতেছি যে যার প্রচার বা যে তোমার বাসায় বাসায় যাচ্ছে সে ভালো না। সে ভালো হলে তোমার বাসায় বাসায় যাইতো না। আমার তো বুঝছো, যদি কারো এমনিতেই ডিমান্ড থাকে সে কিন্তু স্টুডেন্টের বাসায় যায় না, এটা মনে রাখবা। আচ্ছা, আমার
জন্য মানে আমার তরফ থেকে বা আমার পক্ষে আমার কাছে যদি কারো কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে জিজ্ঞেস করবা। আমি আমার নাম্বারটা শেষবারের মতো লিখে দিচ্ছি। যদি কারো কোনো সমস্যা হয় ইনশাল্লাহ জানাবা। তোমাদের সাথে আবার আমার খুব দ্রুতই দেখা হবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ সিয়াম ভাই নেবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া করি।